প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি দশম অংশ। সন্তুষ্ট ভঙ্গিতে পুরো ঘরে দৃষ্টি চালালো শিষ্ট। ভিতরকার উল্লাস চেপে রাখতে হিমশিম খাচ্ছে। তোমাদের কেউ কেউ হয়তো সব জানে না এখনো। সবার সুবিধার জন্যে বলছি। সাধারণ শহুরে লোকদের উদ্দেশ্যে পুরো ঘটনাটা ব্যাখ্যা করলো সে। শেষে উপসংহার টানলো এভাবে: আমার মনে হয় লুস বেলেজারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ বা আলামত পেয়েছি আমরা, এবং ট্রায়ালের জন্যে ওগুলোই যথেষ্ট। দেশের যে কোনো নাগরিকের মতো ন্যূনতম সুবিধা পাবেও। নিজেকে নিরপরাধ প্রমাণ করবার সুযোগ পাবে কোর্টে। তবে ট্রায়াল পর্যন্ত গড়াদেই থাকতে হবে। ট্রায়াল হবে? কর্কশ্বরে চেঁচালো একজন। অত ঝামেলার কি দরকার? ঝুলিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। ট্রায়ালের সুযোগ দেওয়া মানেই হচ্ছে সত্য মিথ্যে মিলিয়ে ঠিক বেরিয়ে যাবেও। কিন্তু আড়াল থেকে অ্যাম্বুশ করে এমন ঘৃণ কাউকে কি এ সুযোগ দেয়া উচিত, মার্শাল? আমার তো মনে হয় নামের শেষে ব্লেজার আছে বলে ওকে এ খাতির করছো তুমি। বক্তা হচ্ছে রিচার্ড ভেইন। সোনার গুরু হারানোর কথা ভুলে যায়নি এখনো, এবং লুসের প্রতি চরম বিদ্বেষ বোধ করছে। হৈ হৈ করে ভেইনকে সমর্থন জানালো কয়েকজন। বোঝা গেল দলে যথেষ্ট ভারী এ পক্ষ। প্রমাদ গুনল মার্শাল। মুখ শক্ত হয়ে গেছে, চাউনি কঠোর। একটা ব্যাস পড়লে নিজস্ব চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গির কোনো মূল্য থাকে না। তাই না চাইলেও লিঞ্চিং মবের মুখোমুখি হতে হয় লম্যানদের, এবং জাতশত্রুকেও লিন্স হতে দিতে পারে না। এ মুহূর্তে নাচার জেরেমি সৃষ্ট। বেলেজার বা পার্কার যাই হোক, আইনের চোখে সবাই সমান। কর্তৃত্বের স্বরে ঘোষণা করল মার্শাল। কারো প্রতি বিশেষ খাতির নেই। আমি যতক্ষণ আছি সব কিছু আইন মাফিক চলবে। কারো নেকটাই পার্টি হবে না। মার্শালের চড়া কণ্ঠ নিরুৎসাহিত করতে পারল না সবাইকে, বরং কেউ কেউ নিচু স্বরে প্রতিবাদ করছে। অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ছে। নিজের অবস্থান ঘোষণা করে ফেলেছে মার্শাল। যে কোনো মূল্যে লিঞ্চিং ঠেকাতে চাইবে। আর আমজনতা যদি সত্যি লুস ব্লেজারকে ঝুলিয়ে দিতে চায়, আগে লুসকে মার্শালের কাছ থেকে কেড়ে নিতে হবে। 10-12 জনের একটা জটলা একপাশে সরে গেছে, আলাপ করছে নিজেদের মধ্যে। সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে মার্শাল। জানে ঝামেলা করলে এরাই করবে। লুসকে প্রায় নির্বিকার দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে দারুণ উৎকণ্ঠিত। অস্বীকার করা যাবে না, এ ধরনের পরিস্থিতিতে মানুষ মাত্রই উদ্বেগ বোধ করবে। লোকজন এখনো উন্মত্ত হয়ে ওঠেনি, তবে হয়ে যেতে পারে, বিশেষ করে কেউ যদি উস্কানি দেয়। মাত্র ভিতরে ভিতরে ঢুকেছে ডার্ক টারেট। এক নজরে পরিস্থিতি বুঝে ফেলল অভিজ্ঞ সেলুনকিপ। অসন্তুষ্ট ও ক্ষুব্ধ মাইনারদের দলটাকে থামানোর প্রয়াস পেল। মাথা গরম করো না দোস্তরা। দুহাত উঁচিয়ে সবাইকে শান্ত থাকবার ইশারা করলো। ছেলেটাকে একটা ট্রায়ালের সুযোগ দিতে আপত্তি কিসের? আমি তো এতে কোনো অসুবিধা দেখছি না। সেদিন ক্যালকিন ওর জীবন বাঁচিয়েছিল, আর আজ সে ক্যালকিনকে অ্যাম্বুশ করবে? ব্যাপারটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া ফেলে যাওয়া ওই হ্যাটটাও প্রমাণ হিসাবে জোরালো নয়। টারেট যতই জনপ্রিয় হোক না কেন, আবিষ্কার করলো হুজুগে মানুষগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেনি। ওর কোনো কথাই কাজে আসেনি। দু একজন যে ওর কথায় সায় দেয়নি তা নয়, তবে সংখ্যাটা নেহাতি কম। বিপরীত বিপরীতে অন্তত কয়েক গুণ লোক, এবং এরা ক্রমে মারমুখী হয়ে উঠছে। আফসোস করো না ডার্ক। একজন খদ্দের কমে গেলে এমন কিছু যাবে আসবে না তোমার। হাসতে হাসতে বলল এক মাইনার। পুষিয়ে দেওয়ার জন্যে আমরা তো আছি। কথাটা শুনে সমস্বরে হেসে উঠল সবাই। অবস্থা সঙ্গীন। বিলক্ষণ টের পাচ্ছে লুস বেলেজার। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। জিভ চালিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়ার প্রয়াস চালালো।
চেষ্টাকৃত গাম্ভীর্য ফুটিয়ে তুলল মুখে। এটা এমন এক দেশ যেখানে হুজুগের পরিণতিতে কারো করুণ মৃত্যুও হতে পারে। পশ্চিমের অলিখিত আইনের চর্চা করতে অধীর হয়ে পড়েছে এরা। নিজস্ব বুদ্ধি আর বিবেচনা থেকে ওকে দোষী সাব্যস্ত করেছে এবং এর পরিণামে ঝুলিয়ে দেবে ফাঁসিতে। বিষধর একটা র্যাটলারকে পিটিয়ে মেরে ফেলতে যেমন কারো অনুতাপ বা দুঃখ হয় না, ওর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটবে না। বাইবেলের বহু পুরানো একটা রীতি রয়েছে, চোখের বদলে চোখ, জানের বদলা জান। হয়তো শুধু ওই একটা নীতি বা আইনের প্রতি এখন শ্রদ্ধাবোধ রয়েছে ওদের। দুজন এগিয়ে এসে যখন দুদিক থেকে লুসের বাহু ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে, অসম সাহসিকতার সঙ্গে দুর্ভাগ্যজনক নিয়তি মেনে নিল লুস বেলেজার। বাধা দিল না কিংবা প্রতিরোধের চেষ্টাও চালালো না। বন্দিকে আমার হাতে তুলে দাও, খেকিয়ে উঠল মার্শাল। পিস্তল তুলে নিতে হোলেস্টারে হাত বাড়ালো সে, কিন্তু বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলো কোনো এক ফাঁকে অতি সতর্ক এক মাইনার ওটা তুলে নিয়েছে। ঝামেলা পাকিও না মার্শাল, লালচুলো এক টিমিস্টার সাফ জানিয়ে দিল সৃষ্টকে। পস্তাবে তাহলে, চুপচাপ দেখে যাও, পার্টি শেষ হলে তোমার পিস্তল ফেরত পাবে। অসহায় ভঙ্গিতে রাগ করল মার্শাল, হাল ছেড়ে দিয়েছে, আর কিছু করবার নেই। প্রথম থেকে মার্শালকে একমাত্র বাধা মনে করেছিল, তাকে নিরস্ত্র করে দিতে সক্ষম হওয়ায় প্রাথমিক রাউন্ডে জিতে গেছে লোকজন। বুঝে গেছে জমজমাট নেকটাই পার্টি আজ হবেই, বাধা দেওয়ার কেউ নেই। উত্তেজনার আতিশয্যে অস্থির হয়ে পড়েছে লোকজন। 15-16 জনের একটা ভিড় টেনে হিসড়ে বাইরে নিয়ে গেল লুসকে। শোরগোল তুলেছে এরা, সমানে হই হুল্লোড় করছে। পিছন থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো ডার্ক টারেট। এদিকে বসে নেই মার্শাল, দ্রুত পায়ে লোকজনকে অনুসরণ করলো। শেষ চেষ্টা চালাতে চায়, তবে অভিযুক্ত লুসকে বাঁচাতে নয়, বরং নিজের ইজ্জত রক্ষা করতে চায়। এমন অনৈতিক ঘটনা ঘটবে, কিন্তু মার্শাল নীরব সাক্ষী হয়ে থাকবে, এটা কোনোভাবে মেনে নেবে না কাউন্টি কর্তৃপক্ষ। যাই ঘটুক, যথেষ্ট চেষ্টা চালিয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে। একটু আগে যেমন করেছে, কেউ বলতে পারবে না উন্মত্ত মবকে ঠেকানোর চেষ্টা করেনি। কিন্তু এও ঠিক যে ওর চেষ্টায় যথেষ্ট আন্তরিকতা বা জোর ছিল না। লোকজন এখন মনে করছে মার্শালকে হারিয়ে দেয়া গেছে, অথচ আদপে এরা সৃষ্টর মনের গোপন ইচ্ছেরই বাস্তব রূপ দিচ্ছে। বোকার হদ্দ সবগুলো, মনে মনে ভাবল মার্শাল। হইহল্লা করতে করতে এগোচ্ছে দলটা। আশপাশ থেকে ছুটে আসছে লোকজন, কেউ বোধ হয় আর বাকি নেই। মুহূর্তের মধ্যে প্রায় পুরো শহরে চাউর হয়ে গেছে খবরটা, লুস বেলেজারকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। একসময় থামল লোকজন, ততক্ষণে কয়েকশো লোকের ভিড় জমে গেছে। পুরুষ তো বটেই, কয়েকজন মহিলাও চলে এসেছে। এমন জমজমাট নাটক থেকে বঞ্চিত হতে নারাজ। শহরের কিনারায় চলে এসেছে ওরা। শেষ স্যাকের পাশে এক কটনউডের নিচে জমায়েত হয়েছে। কটনউড আরও কয়েকটা আছে বটে, কিন্তু অন্য কোনোটাই নেকটাই পার্টির জন্যে জুৎসই নয়। গাছটা প্রকাণ্ড, মোটাসোটা গুড়ি আর মজবুত ডাল রয়েছে। গাছের নিচে দাঁড় করানো হয়েছে লুস বেলেজারকে। ফ্যাকাশে হয়ে গেছে ছেলেটার মুখ, উদ্বেগ বা আশঙ্কা চাইলেও তাড়াতে পারছে না। কিন্তু তার গলায় যখন ফাঁস নামিয়ে দেওয়া হলো, বুক টান টান করে দাঁড়ালো সে। নিশ্চিত ভরাডুবি জেনেও অসামান্য দীর্ঘতা নিয়ে বাস্তবতার মুখোমুখি হলো। দড়ির অন্য প্রান্ত নিচু এক শাখার উপর দিয়ে বের দেয়া হলো। তারপর তিনজন শক্তিশালী মাইনার চেপে ধরল। তিনজন দড়িতে হ্যাঁচকা টান দিলে মুহূর্তে শূন্যে উঠে যাবে লুসের শরীর। 2-4 সেকেন্ডের মধ্যে নেকটাই পার্টির চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে। কিছু বলবার আছে বেলেজার? খড়খড়ে স্বরে জানতে চাইল রিচার্ড ভেইন। খুশি চেপে রাখতে পারছে না।
প্রতিশোধ স্পৃহায় কেঁপে যাচ্ছে কণ্ঠ। লিঞ্চিং পার্টির অঘোষিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে সে। চুরি করা সোনারগুলো কোথায় রেখেছ? বলে যেতে পারো আমাকে। তুমি যেখানে যাচ্ছ ওসবের কিছুই লাগবে না সেখানে। হুড়োহুড়ি পড়ে গেছে লোকজনের মধ্যে। বড়সড় বৃত্তের মতো ঘিরে দাঁড়িয়েছে সবাই। চেষ্টা করছে আর একটু কাছ থেকে ঘটনাটা দেখতে। কিছু স্বেচ্ছাসেবীরা বেশি কাছে আসতে দিচ্ছে না। চারপাশে নিরাসক্ত দৃষ্টি চালালো লুস বেলেজার। উত্তেজিত ও রুক্ষ মুখগুলো দেখল। নেকটাই পার্টির আনুষ্ঠানিকতা উপভোগ করতে উন্মুখ হয়ে পড়েছে বুনো ও বিকৃত এই উন্মাত্ততা কাজ করছে উন্মাত্ততা কাজ করছে এদের মধ্যে। তোমার সোনা আমি চুরি করিনি ভেইন, আর ক্যালকিনকেও গুলি করিনি, দীর্ঘস্বরে বলল লুস। নিরপরাধ একজন মানুষকে ফাঁসিতে ঝোলাচ্ছ তুমি। ডার্ক ট্যারেট এবং গুটি কয়েক মানুষ বিশ্বাস করেছে লুসকে, কিন্তু বিরুদ্ধ মতো বিশ্বাসী প্রায় শত মানুষের বিপক্ষে কিছু করবার নেই ওদের। অসহায় দৃষ্টিতে ঘটনাটা চাক্ষুষ করছে। ঘটনাটা চূড়ান্ত পরিণতির কাছাকাছি চলে গেছে। খুনের নেশায় উত্তেজিত হয়ে পড়েছে লোকজন, যদিও এরা এটাকে খুন মনে করছে না। সুস্থির চিন্তা ভাবনার ঊর্ধ্বে চলে গেছে সবাই। অবিশ্বাস্য ও দৈবাৎ কিছু না ঘটলে ফাঁসির দড়ি থেকে রেহাই নেই বেলেজারের। কেউ ঠেকাতে পারবে না মপকে, মার্শালও জানে। নিষ্ঠুর লিঞ্চিংয়ের ঘটনা এই প্রথম চাক্ষুষ করছে না সে। জানে ব্যর্থ হবে, তবু শেষ চেষ্টা চালালো। বয়েজ, আমি এটা ঘটতে দিতে পারি না, চড়াসরে বলল সৃষ্ট। এতে আইনের লেশ মাত্র নেই, বরং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ তোমরা। তোমার আইনকে নিয়ে নরকে চলে যাও, তাচ্ছিল্যের সঙ্গে বলল টিমস্টার। হোটেলে এই হুমকি দিয়েছিল মার্শালকে। ওই শাখাটা দেখেছ? অনায়াসে দুজনের ভার সামলাতে পারবে, আর আরেকটা দড়ি জোগাড় করাও কঠিন হবে না। প্রবল হতাশায় দুই হাত নুয়ে পড়ল যেন। অসহায় ভঙ্গি করল জেরেমি সৃষ্ট। যথেষ্টরও বেশি চেষ্টা করেছে, কেউ ওকে দোষ দিতে পারবে না। দড়িটা টেনে টুনে শেষবারের মতো পরীক্ষা করল টিমস্টার। নিশ্চিন্ত মনে এবার দুহাত দূরে গিয়ে দাঁড়ালো অনুমোদনের চাহনিতে। দেখল উত্তেজিত ও উন্মুখ দর্শকদের। পুনঃ উল্লাস বোধ করছে। দড়িতে টান দেওয়ার নির্দেশটা সেই দেবে। জল্লাদের দায়িত্বটা আপনা আপনি তার ঘাড়ে বর্তেছে। প্রতিটি চোখ এখন ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লুস বেলেজারের উপর। সিপসিপের তরুণের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, উদ্ভ্রান্ত চাউনি চোখে। আপাতত সহজ সরল মানুষগুলোর আচমকা নিষ্ঠুর ও হিংস্র হয়ে যাওয়া এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে ওর কাছে। প্রবল হতাশা আর বিষাদে আচ্ছন্ন হয়ে গেছে মন। জেদ ও অভিমানও লাগছে। দুই রাইডারের উপস্থিতি কারো চোখে পড়েনি। শহরে ঢুকবার মুখে ভিড় দেখে এগিয়ে এসেছে ওরা। রিচার্ড ভেইনের দিকে তাকিয়ে আছে জল্লাদ টিমস্টার। ইশারা পাওয়া মাত্র দড়িতে টান দেওয়ার নির্দেশ দেবে সে। এ ধরনের জমজমাট অনুষ্ঠানে ভাব গাম্ভীর্য বা নাটকীয়তা থাকবে না, তা হয় কি করে? ইচ্ছে করে তাই দেরি করছে ভেইন, বলা বাহুল্য। সেটা দারুণ উপভোগও করছে সে। সোনারগুলো ছিনতাই হওয়ার পর যে এত তাড়াতাড়ি প্রতিশোধ নেওয়ার সুযোগ এসে যাবে কল্পনাও করেনি। আজ ইতিহাস রচিত হবে উইন্ডিতে। কিন্তু ভেইন ইশারা করবার আগেই তীক্ষ্ণ ও কর্তৃত্বপূর্ণ একটা কণ্ঠের নির্দেশ শোনা গেল। দড়িটা ফেলে দাও। কণ্ঠের মালিকের দিকে ঘুরে গেল সব কটা চোখ। প্রচণ্ড বিস্ময় নিয়ে সবাই দেখল, যার খুনের প্রতিশোধ হিসাবে তরুণকে ঝুলিয়ে দিতে যাচ্ছিল সেই বসে আছে কালো ঘোড়ার পিঠে। রানেই কারো মুখে হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সিপি ফোরম্যানের চোখে জ্বলন্ত চাউনি, তীক্ষ্ণ চোখে রেখেছে তিন মাইনারকে, যাদের হাতে দড়ির প্রান্ত ধরা। নিশ্চিতভাবে বলা চলে পিস্তলের কাছে চলে গেছে তার হাত। সেটা স্বচক্ষে দেখবার গরজ কেউ অনুভব করল না।
প্রতিটি লোক জানে পিস্তলে কতটা দক্ষ সিপি ফোরম্যান। দড়িতে টান দিলেও মুহূর্তের মধ্যে নরক নামিয়ে আনতে পারবে সে। দড়ি ধরে যেন তপ্ত লোহার ছ্যাঁকা খেয়েছে এমনভাবে ওটা হাত থেকে ছেড়ে দিল তিনজনেই। বাবা চেকা খায়নি কেউ, বরং প্রাণ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। বুঝতে পারছে সামান্য বেতাল হলেই সিপি ফোরম্যানের পিস্তল থেকে মরণ বুলেট ছুটে আসবে তাদের দিকে। উইন্ডিতে কার সাধ্য আছে তার ক্ষিপ্ততাকে চ্যালেঞ্জ করে? এবার কি করেছে বেলেজার? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল জন। হড়বড় করে বলতে শুরু করলো কয়েকজন, অন্তত 10 জন হবে। সব শুনে বিস্তৃতা বোধ করল জন। অদূরে মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থাকা মার্শাল আর ক্ষুব্ধ রিচার্ড ভেইনের দিকে পলকের দৃষ্টি চালালো। খেয়াল করল সুযোগের সদ্ব্যবহার করতে তৎপর হয়ে উঠেছে সেলুন কিপ, ডার্ক টারেট ও তার কয়েক সঙ্গী। পিস্তলে হাত রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিশ্চিতভাবে বলা যায় জনের পক্ষ নেবে। যা বুঝলাম, আমার খুনের দায়ে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল লুস বেলেজারকে, শেষে বলল জন। তো দেখতেই পাচ্ছ সশরীরে খাড়া আছি আমি। সেক্ষেত্রে ওর বিরুদ্ধে খুনের অভিযোগ ধোপে টেকে না। সসম্মানে ওকে ছেড়ে দাও এবার। তুফান বেগে ছুটে এলো একটা ঘোড়া, জনের কাছাকাছি এসে থামল। রাইডার মিসেস রোজা মেলিন। জনকে দেখে উদ্বিগ্ন মুখে স্বস্তি ফুটল। মাত্রই শহরে ফিরেছি, এসেই শুনলাম তোমাকে খুন করবার দায়ে নাকি লুস বেলেজারকে ফাঁসিতে চড়ানো হচ্ছে। শুনে আর দেরি করি নেই। একটু দূরে দাঁড়িয়ে থাকা সিপি সেগুন্ডো বেন ব্লকারের মুখে চওড়া হাসি দেখে অজান্তে আরক্ত হয়ে গেল রোজা মেলিনের গাল। সামান্য ভুল বোঝাবুঝি মিসেস মেলিন, স্মিথ হেসে বলল জন। দেখতেই পাচ্ছ আমি খুন হইনি। সেক্ষেত্রে লুসের পার্টিও শেষ হচ্ছে না। নিজস্ব কর্তৃত্ব ফলানোর সুযোগ তৈরি হয়েছে মনে হলো মার্শালের। সুযোগটা লুফে নিল সে। সব কিছুর নিষ্পত্তি এখনো হয়নি ক্যালকিন। তোমার মুখের কথাই তো বন্দিকে মুক্তি দিতে পারি না। লুস বেলেজার তোমাকে খুন করতে না পারলেও অ্যাম্বুশের চেষ্টা চালিয়েছে এবং শুধু এ অপরাধে ওকে গাড়াদে পুড়ে রাখতে হবে। হৈ হৈ করে মার্শালকে সমর্থন করলো কয়েকজন, আর তাতে উৎসাহিত বোধ করলো সৃষ্ট। খেই ধরল সে, উইন্ডির মার্শাল হিসেবে আমি। তুমি আসলে মেরুদণ্ডহীন এক লম্যান, তীক্ষ্ণ স্বরে তাকে থামিয়ে দিল জন। তোমার চোখের সামনে কোনো বিচার ছাড়াই একজন নিরপরাধকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছিল লোকজন, অথচ তুমি ঠায় দাঁড়িয়ে থেকে তা দেখছিলে। মার্শালের কোমরে শূন্য হোলস্টার দেখে হোলস্টারটা চোখে পড়ল জনের। তীর্যক হাসি ফুটল ওর মুখে। আচ্ছা, তোমার পিস্তল কেড়ে নিয়েছে ওরা? তুমি আসলে সেফ অথর্ব, একটা মার্শাল, তাই না? দর্শকদের দিকে ফিরল, মুখে চাপা হাসি। বয়েজ, এটা বোধহয় ঠিক হলো না। আইনের প্রতি সবার সম্মান প্রদর্শন তো বটেই, যথাসম্ভব সহযোগিতা করা উচিত। এভাবে মার্শালের অস্ত্র কেড়ে নিলে কিভাবে কারো সঙ্গে তর্ক করবে ও কিংবা চ্যালেঞ্জ করবে? জনের কথায় হো হো করে হেসে উঠল কয়েকজন। মুহূর্তের মধ্যে অবস্থা বদলে গেছে। বেশিরভাগ মানুষ উপলব্ধি করতে পেরেছে অল্পের জন্যে বিরাট একটা ভুল করতে যাচ্ছিল, যা কোনোভাবে শুধরে নিতে পারত না। ঘটনাটা ভুলে যেতে পারলেই স্বস্তি পাবে এরা। পিস্তলটা দিয়ে দাও ওকে, বিদ্রুপের স্বরে বলল একজন। অস্ত্র ছাড়া মার্শালের দাম কি? অস্ত্র থাকলেও কোনো কোনো মার্শালের এক ফোঁটা দাম নেই, মন্তব্য করল আরেকজন। মার্শালের দিকে ফিরল জন। এখনো শেষ হয়নি ওর কথা। কেউ একজন আজ আমাকে খুন করতে চেয়েছিল শিষ্ট, তবে সেটা লুস বেলেজার নয়, বলল। মার্শাল হিসেবে কারো উস্কানি বা প্ররোচনায় চাল দেয়া তোমাকে একেবারে মানায় না। অল্পের জন্য শেষ রক্ষা হয়েছে। সময় মতো এসেছিলাম আমি, নইলে চরম মাসুল দিতে হতো তোমাকে। বুঝতে পেরেছ? জনের কণ্ঠে যেন বরফের শীতলতা ছিল। অজান্তে শিহরিত হলো মার্শাল। প্রাণপণ চেষ্টায় নিজেকে সামলে নিল সে। বোকার মতো মাথা ঝাঁকালো। এবার লুসের দিকে ফিরল জন।
হোটেলে যাচ্ছি, তুমিও চলে এসো। আমার মনে হয় না কেউ আপত্তি করবে। আপত্তি করল না কেউ। দীর্ঘদেহী, সুদর্শন কিন্তু কঠিন মুখো এ যুবকের সঙ্গে তর্কে যাওয়ার সাহস কারো নেই। হুইটিকে ড্রতে হারানো লোকের চোখের দিকে তাকিয়ে কথা বলতে বুকের পাটা অর্ধশত ইঞ্চি চওড়া হওয়া লাগবে। তাছাড়া বেয়ারা এক সঙ্গীও জুটিয়েছে সে। বেন ব্লকার শহরে না এলেও তার সম্পর্কে কম বেশি জানে সবাই। হাসি হাসি মুখে, চোখে প্রত্যাশা নিয়ে চেয়ে আছে সে। আশা করছে কেউ হয়তো বেয়ারা হয়ে উঠবে এবং এর পরিণতিতে শোডাউন হলে কিছু উত্তেজনার খোরাক পাবে। এমনিতে শান্ত ও আমোদের স্বভাবের লোক ব্লকার, কিন্তু খেপে গেলে ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন কোনো কিছুরই পরোয়া করে না। একে হুইটির ঘাতক হুইটির ঘাতক জন ক্যালকিন রয়েছে, উপরন্তু বেয়ারা ও বিপজ্জনক টেক্সান পাঞ্চারের ভাবগতিও সুবিধার মনে হচ্ছে না। কে যায় তাদের ঘাটাতে? অজ্ঞাতা ভিড় আলগা হয়ে গেল। পথ থেকে সরে গিয়ে লুসকে জায়গা করে দিল লোকজন। অথচ একটু আগে ওকেই ফাঁসিতে ঝোলাতে নিয়ে এসেছিল। কয়েক মিনিটের ব্যবধানে পরিস্থিতি আমূল বদলে গেছে। গম্ভীর হয়ে গেছে মুখ। সহানুভূতি ও দুঃখ বোধ করছে লুসের জন্যে। সম্মিলিত ভুলের কারণে এক তরুণকে অসময়ে পৃথিবী থেকে বিদায় করে দেয়নি বলে তলে তলে স্বস্তিও বোধ করছে। আরেকটু হলে তোমাকে ওপারে পাঠিয়ে দিয়েছিলাম লুস। আন্তরিক দুঃখ প্রকাশ করল এক মাইনার। আমার তো মনে হয় ঘোড়াটা তোমার বেচে দেওয়া উচিত। ধূসর রংটাই যত কাল হয়েছে। কত পেলে বিক্রি করে দেবে? না, ওটা বিক্রি করব না, গম্ভীর মুখে জানিয়ে দিল লুস। দুপা এগিয়ে মার্শালের সামনে গিয়ে দাঁড়ালো। তোমাকে বস কিং বেলেজারকে তোমার বস কিং বেলেজারকে জানিয়ে দিও এবারও ব্যর্থ হয়েছ। আমাকে নিকেশ করবার বন্দোবস্ত বা আয়োজন করতে পারেনি। যত যাই হোক, আমি থাকছি। ক্ষুব্ধ ও খ্যাপা লম্যানের উত্তরের অপেক্ষা করল না সে। ঘুরে দাঁড়িয়ে হনহন করে চলে গেল জনদের কাছে। জনের সঙ্গে বেন ব্লকার ও মিসেস রোজা মেলিন রয়েছে। ধীর গতিতে রাস্তা ধরে এগোলো ওরা। প্লাজার দরজার কাছে এসে থামল রোজা। তুমি কি আগাম কোনো সংকেত পাওনি? আমি নিজেই তো পাঠিয়েছিলাম। পেয়েছি, আর ধন্যবাদ তোমাকে ম্যাম, বলল জন। তবে সমস্যা হচ্ছে আমার ঘাড়টা একটু মোটা। কিছুটা অসতর্ক হয়ে পড়েছিলাম। যাকগে, ভাগ্যটা ভালো বলে এ যাত্রা বেঁচে গেছি। ভাগ্যের উপর বেশি জোর খাটানো ঠিক না, অর্থপূর্ণ স্বরে বলল রোজা। কারণ সেটা এক চেটিয়া কারো ভালো যায় না। মৃদু নডে বিদায় নিয়ে সেলুনে ঢুকে পড়ল মহিলা। পিছন থেকে চেয়ে থাকলো বেন ব্লকার। বেলেজার ওর নখেরও যোগ্য নয়, মন্তব্য করল সেগুন্ড। আর সাহস আছে মেয়েটার, বহু পুরুষ মানুষেরও জানেই। আজই তো প্রমাণ পেলে। সরু চোখে বন্ধুকে দেখল জন, তারপর মুচকি হাসল। লুস, আমার দোস্তকে দেখো। বেটা বুড়ো বয়সে প্রেমে পড়েছে, অথচ সারা জীবন মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে। কিন্তু ভাগ্যে যে শিখে ছিড়বে না, কারণ জেন তেন লোক নয়। স্বয়ং কিং বেলেজার ওই মেয়ের পিছু নিয়েছে। তবে দুঃখ করে লাভ নেই, নতুনভাবে শুরু করো। অমন সুন্দরী মেয়ে তো একজন নয়, আরও আছে। গোল্লায় যাও তুমি, অপথিপ দেখালো বেনকে। খেপে গেছে। ওহো, ওখানে যাওয়া যাবে না। যদ্দূর শুনেছি নরকে ইচ্ছে মতো ড্রিঙ্ক খাওয়া যায় না। ভিতরটা একেবারে শুকিয়ে গেছে আমার। তার চেয়ে বরং হোটেলে যাই। 13। একই দিন বিকাল সিপি রাঞ্চ হাউস। বারান্দায় বসে রাঞ্চার আর তার মেয়েকে শহরের ঘটনা খুলে বলল জন।
ফোরম্যানকে অ্যাম্বুশ করা হয়েছে শুনেই ক্ষেপে গেল পার্কার। এরপরও মুখ বুজে থাকবে? একটু বেশি ধৈর্য দেখাচ্ছ তুমি। আমার তো মনে হয় এবার সার্কেল বিকে চেপে ধরবার সময় হয়েছে। ছেলেদের একত্র করে হামলা করা উচিত ওদের রাঞ্চে। বেলেজারদের ঘুরিয়ে দেওয়া উচিত। ঠিক এটাই চাইছে ওরা, শান্ত স্বরে বাধা দিল জন। ওহো, গাঁট হয়ে বসে থাকবো আমরা। ছোটাছুটি ওরাই করুক। পুরো ঘটনা তুমি শোনোনি। এবার লিঞ্চ সম্পর্কে জানালো। পার্কার বাধা না দিলেও পুরোটা শুনবার পর যথারীতি বিস্ফোরিত হলো। আহারে, আরেকটু দেরিতে পৌঁছালেই ভালো হতো, নিষ্ঠুর মন্তব্য করল সিপি মালিক। কিন্তু বাবা, লুস তো নির্দোষ ছিল, প্রতিবাদ করল এমিলি। চাপা আবেগে কণ্ঠ কেঁপে গেছে। লুস বেলেজারের নিশ্চিত ফাঁসি থেকে উদ্ধারের গল্প শুনবার সময় মেয়ের প্রতিক্রিয়া খেয়াল করেনি পার্কার। প্রথমে ফ্যাকাশে হয়ে গিয়েছিল এমিলির মুখ, তারপর স্বস্তির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নড়ে চড়ে বসেছিল। সিপি মালিকের চিন্তাভাবনা শুধু একদিকেই কেন্দ্রীভূত। উচিত সাজা থেকে নিস্তার পেয়ে গেছে এক বেলেজার। ফাঁসিটা অনেক আগেই পাওনা হয়ে গিয়েছিল ওর, কর্কশ্বরে বলল মাইক পার্কার। দুই চোতা বুঝল নিজের ছেলের চিন্তা করছে সে। মাথা নাড়ল ফোরম্যান। এখনো তোমার সঙ্গে একমত হতে পারছি না পার্কার। আজকের ঘটনাও সেফ সাজানো, কুৎসিত ষড়যন্ত্র বলা চলে। যদিও প্রায় সফল হয়ে গিয়েছিল। বুলেটটা যদি আমার মাথায় ঠিক জায়গায় লাগতো, লুসকে বাঁচাতে পারতো না কেউ। ছোট্ট একটা প্রশ্ন করো নিজেকে, আর ঠান্ডা মাথায় ভেবে উত্তর দাও। লুস যদি ওর ভাইদের সঙ্গে একাট্টা থাকবে, তাহলে কেন ওকে ফাঁসাতে চাইছে বেলেজাররা? জানি না, একটু ভেবে বলল পার্কার, কণ্ঠে একগুঁয়ে ভাব। তবে তারপরও সন্দেহের তালিকায় প্রথম নামটা লুস বেলেজারেরই থাকবে। মোটেই না, দীর্ঘস্বরে বলল জন। লুস এত বোকা নয় যে এভাবে আলামত ফেলে যাবে। অযথাই ছেলেটাকে গুরুত্ব দিচ্ছ তুমি। ঠান্ডা মাথায় কাউকে খুন করবার পর একটা হ্যাট ফেলে দেওয়া মোটেই অস্বাভাবিক নয়। এমন হতেই পারে, খুব বড় অপরাধীরাও তাই করে। আর সত্যি যদি তোমাকে খুন করতে পারত, কোত্থেকে গুলি করেছে সেটা হয়তো প্রকাশই পেত না। নেহাত কাকতালীয়ভাবে মেশনর উপস্থিত হয়েছিল বলে। কাকতালীয়ভাবে? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল জন। একটু বেশি কাকতালীয় হয়ে গেল না? সার্কেল বির পাঞ্চার সে শহরে আসছিল, নিজেদের রাজ থেকে এত দূরে কি করছিল? তুমি বলতে চাইছ সেই গুলিটা করেছে? না, বরং বলতে চাইছি ওর দায়িত্ব ছিল খবরটা শহরে পৌঁছে দেওয়া এবং পাশিকে পথ দেখিয়ে অকুস্থলে নিয়ে যাওয়া। যাই বলো, আমি কিন্তু এখনো মেনে নিতে পারছি না, যেদিক স্বরে ঘোষণা করল পার্কার। তবে আগের মতো জোর নেই গলায়। নিজের দিকে খেয়াল রেখো জন, বেলেজাররা হাল ছাড়তে জানে না। ওদের সম্পর্কে ওই একটা ভালো গুণই জানা আছে আমার। উঠে বাড়ির ভিতরে চলে গেল পার্কার। এমিলি অনুসরণ করলো বাপকে। চলে যাওয়ার আগে বিড়বিড় করে ধন্যবাদ জানালো জনকে। লুস বেলেজারের কথা ভেবে স্মিথ হাসল জন। এ মুহূর্তে হয়তো দুঃসময় যাচ্ছে তার, কিন্তু নিকট ভবিষ্যতে সুসময় রয়েছে নিশ্চয়। বিধাতা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। প্লাজায় ঢু মারবার ভাবনা ঢুকলো ওর মাথায়, কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল করে দিল চিন্তাটা। উঠে নিজের কোয়ার্টারের দিকে চলে গেল জন। নিজস্ব কারণে রাঞ্চে ফিরে যায়নি জনি মেশনর। উইন্ডিতে রয়ে গেছে। তবে প্লাজার ধারে কাছেও যায়নি, সযত্নে এড়িয়ে চলছে। সার্কেল কি বসের বদ মেজাজ সম্পর্কে ধারণা আছে ওর। মেজাজ খারাপ হলে সামনে যাকে পাবে তার উপর গায়ের ঝাল ঝাড়বে কিং বেলেজার।
অতীতে বহুবার তাই দেখেছে জনি। আউটফিটের অন্য কেউও শহরে আসেনি আজ, তাই সন্ধ্যার পরপরই উইন্ডিতে যখন পা রাখল কিং বেলেজার, দুপুরের ঘটনার কিছুই সে জানে না। কি শুনতে পাবে জানে, তাই ভিতরে ভিতরে বুনো উল্লাস বোধ করলেও সেটা সুদর্শন মুখে প্রকাশ পাচ্ছে না, বরং বরং আবেগ সামলে রেখেছে শক্ত হাতে। যদিও প্লাজার সামনের হিসিং রেইলে ঘোড়া বেঁধে রাখবার সময় চাপা সন্তুষ্টি দেখা গেল ওর মুখে। ভিতরে ঢুকলো কিং। সচরাচর স্মিথ হাসিতে ওকে অভ্যর্থনা জানায় রোজা মেলিন। আজও তার ব্যতিক্রম হলো না। বার ঘিরে থাকা তিনজন খদ্দের গল্প করছিল রোজার সঙ্গে। কিংকে সেলুনে ঢুকতে দেখে তখনই অন্যদিকে সরে পড়ল। বারের দিকে এগিয়ে যেতে যেতে রোজার মুখে বিষণ্ণতা বা হতাশা খুঁজল কিং, কিন্তু দেখতে পেল না। বরাবরের মতোই হাসি খুশি আমোদে ও সন্তুষ্ট অভিব্যক্তি। অতিরিক্ত অতিরিক্ত উৎসাহ নেই, আবার গোমরা মুখও নয়। বোতল থেকে হুইস্কি ঢেলে কিংকে পরিবেশন করল। সামান্য কাঁপনও নেই ওর হাতে। সোনা পাখি, শহরের খবর বলো তো। হুইস্কিতে চুমুক দিয়ে আগ্রহী স্বরে জানতে চাইল কিং। স্মিথ হাসল রোজার উদ্দেশ্যে। পাল্টা স্মিথ হাসল রোজা। মহামান্যকে সবচেয়ে বড় খবর যেটা দিতে পারি তা হচ্ছে এক কাপুরুষ মিস্টার ক্যালকিনকে অ্যাম্বুশ করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে বেচারা। বহাল তবিয়তে আছে জন ক্যালকিন। গুলিটা ওর মাথায় সামান্য আঁচড় কেটেছে। আর জঘন্য কাপুরুষের অন্য একটা দল দুপুরে লুসকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চেয়েছিল, তবে এরাও ব্যর্থ হয়েছে। হাসি মুখে কথা বলছে রোজা, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে কিং বেলেজারের উপর। এক ঢিলে দুই পাখি শিকারের কথাটা মনে আছে ওর। হয়তো আজকের ঘটনার কথাই বুঝিয়েছিল কিং। ঘাঘু পোকার খেলোয়াড় কিং। যদিও খবরটা তার মাথায় আকাশ ভেঙে পড়বার মতো হয়েছে, কিন্তু সামান্য বিকারও দেখা গেল না মুখে। একটা মাংসপেশিও কাঁপল না, বরং মুখের হাসি ধরে রেখে নিরীহ স্বরে বলল, তাহলে দুর্ধর্ষ ক্যালকিনকে অ্যাম্বুশ করতে চেয়েছিল কেউ। সেক্ষেত্রে বলতেই হবে সাহস আছে ওই লোকের। আরও একটা ব্যাপার, এমনকি হুইটির মতো লোকেরও বন্ধু আছে এখানে। ক্যালকিনকে অ্যাম্বুশ করবে ভালো কথা, কিন্তু দোষটা কেন লুসের ঘাড়ে চাপাতে চেয়েছিল লোকটা? লুসের ব্যাপারে যেহেতু খুনের অভিযোগ এমনিতে আছে, এ দোষটা ওর ঘাড়ে চাপিয়ে দেয়াই তো বুদ্ধিমানের কাজ। নিজের সন্দেহের ঊর্ধ্বে থাকা যায়। লুসের ব্যাপারে বলছি, আমি দুঃখিত যে। একটা হাত বাড়িয়ে দিল রোজা, উষ্ণস্বরে বলল, শুনে খুশি হলাম কিং। বলতে চেয়েছি আমি দুঃখিত যে ওকে ঝুলিয়ে দিতে পারেনি লোকজন। কর্কশ্বরে কথাটা শেষ করল কিং। রোজা বাধা দেয়ায় বিরক্ত হয়েছে। কিন্তু যত যাই হোক, সে তোমার ভাই। আমি তা মনে করি না, তীক্ষ্ণ স্বরে বলল কিং। যেদিন সার্কেল বি থেকে বেরিয়ে গেছে লুস, সেদিন থেকে সব সম্পর্ক চুকে বুকে গেছে। বেলেজার পরিবারের কেউ নয় ও। লিঞ্চিং পার্টির সময় যদি আমি উপস্থিত থাকতাম, সেটা ঠেকানোর জন্যে সামান্য চেষ্টাও করতাম না। রোজা জানে একটুও বাড়িয়ে বলেনি কিং। ক্ষুব্ধ, বিরক্ত ও তপ্ত কণ্ঠে বোঝা যাচ্ছে এগুলোই তার মনের কথা। চরমপন্থী একজন মানুষ অন্যের অনুভূতির ধার ধারে না, বরং নিজস্ব দৃষ্টিভঙ্গি বা চিন্তায় অটল থাকে সবসময়। ব্যাপারটা একই সঙ্গে রোজার জন্যে কৌতূহল দীপকও। একই সীমাবদ্ধতা ওর চরিত্রেও রয়েছে। আগুন আর বরফের মিশেল। আবেগের ক্ষেত্রে আদিম সভ্যতার রীতিনীতি দ্বারা নিয়ন্ত্রিত হতে ঘোর আপত্তি বোধ করে। বেলেজারের চরিত্রে বড়সড় ত্রুটি এটা, অথচ একই সঙ্গে আকর্ষণও বটে। গোল্লায় যাক সবাই, হালকা চালে বলল কিং। আমি তোমার কাছে এসেছি হানি। সময়টা উপভোগ না হলেও দুঃখ নিয়ে রাঞ্চে ফিরে যেতে হবে।
কিংকে খোঁচানোর সুযোগ ছাড়ল না রোজা। তাই বাঁকা স্বরে জানতে চাইল, কণ্ঠে গভীর সন্দেহ। এমিলি পার্কার তাহলে তোমাকে মুখের উপর মানা করে দিয়েছে? মুহূর্তে প্রচণ্ড রাগ ফুটে উঠল কিংয়ের চোখে। মুখ থমথমে হয়ে গেছে। নিজেকে নিয়ন্ত্রণ করবার যথেষ্ট চেষ্টা সত্ত্বেও সামলে রাখতে পারেনি। কুৎসিত ও অশুভ কি যেন ঝিলিক মারল কিং ব্লেজারের চোখে। পরপরই সামলে নিল। হেসে উঠল আন্তরিক ও উষ্ণ ভঙ্গিতে। ধেত্তেরি, আমোদেশরে বলল সে। তাহলে ঈর্ষায় পুড়ছ তুমি? না সোনা, অস্থির হওয়ার কিছু নেই। নিশ্চিন্ত থাকো। সাধারণ দুধ পানিতে চলবে না আমার, আরো শক্তিশালী কিছু চাই। যথেষ্ট হয়েছে ভাবল রোজা। চোতের সঙ্গে তাল মেলালো ও। কিংয়ের সঙ্গে গল্পে মশগুল হয়ে গেল। হাসছে ওরা। বিব্রতকর কোনো প্রসঙ্গও কেউই তুলছে না। দুজনকে অন্তরঙ্গ ভঙ্গিতে হাসতে দেখতে পেল উপস্থিত খদ্দেররা। অর্থপূর্ণ শ্রাগ করল, তারপর যার যার ধান্দায় মনোযোগ দিল। মহা ধরিবাজ, মন্তব্য করল একজন। স্বর্গে চলে এসেছে যেন। ওকে দেখে কি মনে হয় দুপুরে ওর ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছিল লোকজন? যদি সত্যি ঝুলিয়ে দিত, আমার তো মনে হয় না তাতে এক ফোঁটা চোখের পানি ফেলত, বলল পাশের লোকটি। যদ্দূর জানি ঝগড়ার পর লুসকে ত্যায্য ঘোষণা করেছে কিং। এটাই হচ্ছে বেলেজারদের বিশেষত্ব। বুড়োও এমন ছিল। ছেলেদের কেউ যদি ওর নির্দেশ অমান্য করত, পিটিয়ে বা চাপকে তাকে সায়স্তা করত। আমার ধারণা বেঁচে থাকলে ছেলেদের কারো হাতে মারা পড়ত বুড়ো। বেলেজারদের জাতি আলাদা, আর কারো সঙ্গে ওদের স্বভাব চরিত্রের মিল খুঁজে পাবে না। এই জিম, তোমার কাছে $10 পাওনা আমি, বলল তৃতীয় জন। এবার দেখাও কি তাস পেয়েছ। টাকার মায়ায় ঘাম ছুটে গেছে, অসন্তুষ্ট স্বরে বলল জিম নামের লোকটা। বলেছি না কালই সব শোধ করে দেব। কিন্তু এভাবে বোকার মতো যদি মুখে যাই আসে বলতে থাকো, তাহলে কাল বলে কিছু আসবে না তোমার জীবনে, উত্তর এলো। বাড়ির উপর ঝুঁকে পড়া ব্লেজারের দশাশই কাঠামোর দিকে ইশারা করল লোকটা। কিন্তু সামনে উপস্থিত অনিন্দ সুন্দরী ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ নেই সার্কেল বি বসের। সে জানে উইন্ডির বহু মানুষ ওকে ঘৃণা করে, অথচ ব্যাপারটা নেহাত আনন্দদায়ক ওর জন্যে। এরা ওকে ভয় পায় বলেই কোনো কিছু করবার সাহস করে না। আর ভয়ই হচ্ছে কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠার সবচেয়ে বড় অস্ত্র। প্লাজা ছেড়ে একটু আগে ভাগে বেরিয়ে গেল কিং। রাস্তা পার হয়ে লাকি চান্সে ঢুকল। জনি মেশনরকে খুঁজে পেল এখানে। দেদার হুইস্কি গিলে বেসামাল হয়ে গেছে। তোমাকে খুঁজে বের করতে হলো যে, ত্যক্ত স্বরে বলল কিং। পাঞ্চারকে নিয়ে সেলুনের পেছন দরজা দিয়ে বেরিয়ে এলো খোলা জায়গায়। আশেপাশে কেউ নেই। নিশ্চিন্ত হয়ে এবার ফিরল বেয়ারা কাউবয়ের দিকে। ক্ষিপ্ত স্বরে বলল, রাঞ্চে ফিরে গিয়ে আমার কাছে রিপোর্ট করলে না যে? ইয়ে, আমতা আমতা করল পাঞ্চার। নেশার ঘোর কাটেনি এখনো। সব আয়োজন ভেস্তে গেল যে। ভাবলাম দ্রুত পরিস্থিতি আমাকে না জানিয়ে এখানে বসে পার মাতাল হয়েছ। খেকে উঠল কিং। খেপে গেছে। তোমার চাকরি করি ঠিক আছে, কিন্তু গলা ভেজাতে হলেও কি অনুমতি নিতে হবে? উদ্যত স্বরে জানতে চাইল মেশনর। মুহূর্তখানেক শীতল চোখে পাঞ্চারকে দেখল সার্কেল বি বস। দুজনের দূরত্ব মেপে নিল, তারপর হাত চালালো। পরপর 2 ঘুষি খেয়ে ভূপতিত হলো অর্ধমাতাল মেশনর। দিশে হারিয়ে ফেলেছে সে। হ্যাঁচড়ে প্যাঁচড়ে উঠে বসবার সময় হোলেস্টারে হাত বাড়ালো। 2 লাফে তার সামনে হাজির হয়ে গেল কিং। গায়ের জোরে ঝাঁকালো পাঞ্চারকে, তারপর আবার প্রচণ্ড ঘুষি হাঁকালো। ঢলে পড়ল মেশনর। পিস্তলটা বের করো দেখি, নরকে যাওয়ার খায়েশ হয়েছে? তাচ্ছিল্যের সঙ্গে বলল কিং। আমার সঙ্গে তর্ক করছো না? হুইস্কি পেটে না পড়লে মেরেই ফেলতাম আজ। পিস্তল বের করবার কোনো তাগিদ বা ইচ্ছে দেখা গেল না জনি মেশনরের মধ্যে। ধীরে ধীরে সিধে হলো সে। ব্যথায় কুঁচকে গেছে মুখ।
মারের চোটে নেশা উধাও হয়ে গেছে। বেদান মুখে দাঁড়িয়ে থাকল। দুঃখিত কিং, শেষে বলল সে, কণ্ঠে আপোষের সুর। পেটে বোধহয় বেশি পড়ে গিয়েছিল, মাথার ঠিক ছিল না। কি করতে হবে আমাকে? ঘোড়া কোথায় রেখেছ? ওটা খুঁজে বের করে সরাসরি রাঞ্চে চলে দাও, নির্দেশ দিল কিং। আর দয়া করে মুখটা বন্ধ রেখো, নইলে। হুমকিটা শেষ করলো না ও, কিংবা হোলস্টার মুক্ত পিস্তলটাও যথাস্থানে ফেরত পাঠালো না। ঘাড় ঝাঁকিয়ে বিদায় নিল মেশনর। সে অন্ধকারে হারিয়ে যাওয়ার পর সেলুনের সামনে চলে এলো কিং। স্যাডলে চেপে শহর থেকে বেরিয়ে এলো। প্রচণ্ড ক্ষেপে গেছে ও। সব অপদার্থ জুটেছে, একটা কাজও ঠিকমতো করতে পারে না। তুফান বেগে ছোটালো ঘোড়া, বারবার স্পার দাবালো। সংক্ষিপ্ত সময়ে যখন সার্কেল বিরাঞ্চে পৌঁছালো ও, ততক্ষণে ঘোড়ার পাছা বিক্ষত হয়ে গেছে, স্পার থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। লিভিং রুমে পেল কালকে। চেয়ারে শরীর এলিয়ে দিয়েছে সে, ঠোঁটে জ্বলন্ত সিগারেট আর পাশের টেবিলে হুইস্কির বোতল। সবকটা দাঁত কেলিয়ে ভাইকে সম্ভাষণ জানালো সে। জলদি ফিরে এলে যে? পরক্ষণে কিংয়ের থমথমে মুখ দেখে বুঝে গেল একটা গাফলা হয়েছে কোথাও। কি ব্যাপার? ক্যালকিনকে কত দূর থেকে গুলি করেছিলে? 100 গজের সামান্য বেশি হবে। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, তাচ্ছিল্যের সঙ্গে জানালো কিং। অসম্ভব, নিজের চোখে ওকে ক্যানিয়নে পড়ে যেতে দেখেছি। গুলিতে না মরলেও অত উপর থেকে পড়েছে বলে ঘাড় মোটকে মরে যাওয়ার কথা ওর। তোমার গুলিতে বা ঘাড় মোটকে কোনোভাবে মরেনি সে। গুলিটা সেফ আঁচড় কেটেছিল আর ক্যানিয়নের কিনারে বিস্তর ঘাসওয়ালা এক ফাটলে গিয়ে পড়ে ক্যালকিন। ঘাসের বিছানায় গিয়ে পড়েছে, বুঝেছ? ওখান থেকে শহরে গিয়ে নেকটাই পার্টি ভেস্তে দিয়েছে, লুসকে মবের হাত থেকে বাঁচিয়েছে। শিকার মারা পড়েনি এমন খুনের দায়ে নিশ্চয় কারো বিচার করা যায় না, তাই লুসও দিব্যি ছাড়া পেয়ে গেল। সিপি আর বেসিনের অর্ধেক মানুষ এখন হাসছে আমাদের দিকে চেয়ে। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে বিশালদেহী কাল। এ কিভাবে সম্ভব? ওকে পড়ে যেতে দেখলাম। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল কিং। প্রতিটা কাজ নিজে না করলে বোধহয় শান্তি নেই আমার। তোমরা যে কেন আছো তাই বুঝি না। কাউকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকবার উপায় নেই, সব তালগোল পাকিয়ে ফেলছো। অন্যের পরিকল্পনা মাফিক কাজ করতে গেলে হয়তো গলদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুকনো স্বরে বলল কাল। বাজে কথা, প্ল্যানটা ঠিকই ছিল, কিন্তু তোমার উপর ভরসা করাই ভুল হয়েছে। কিভাবে জানবো এত কাছ থেকেও মিস করবে? নিশ্চিত হওয়ার জন্যে আরো কত কাছে যেতে হতো তোমার? ভাইয়ের বিদ্রুপে গায়ে জ্বালা ধরে গেল কার্লের, মুখে গরম রক্তপ্রবাহ হলো। অসহ্য অপমান। শক্ত হয়ে গেল ওর চোয়াল। আমি ওকে ঠিকই নিকেশ করব, দীর্ঘ কণ্ঠে শপথ করল। যিশুর কসম, আমি যদি ওকে ফেলতে না পারি তাহলে নামটাই পাল্টে দিও। খড়খড়ে স্বরে হেসে উঠল কিং। হুইটিও এমন বড়াই করেছিল, ফোরন কাটল ও। না, ওভাবে নয়, ব্যাখ্যা করল কাল। পিস্তলে ক্যালকিনের সঙ্গে কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু শক্তিতে নিশ্চয় আমার সঙ্গে পারবে না সে। বিশাল দুই বাহু দেখালো সে, এমন ভঙ্গি করল যেন দুহাতে ক্যালকিনের গলা টিপে ধরেছে। বাহুতে নীল শার্টের নিচে কিলবিল করছে সুগঠিত পেশি। বুদ্ধি বা কৌশলের বেলায় কিং অদ্বিতীয়, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শারীরিক শক্তির ক্ষেত্রে কাল রীতিমতো দত্ত, ষণ্ডা বলা চলে। গায়ে অসুরের মতো শক্তি। গড়পড়তা যে কোনো লোককে পিটিয়ে ছাতু বানিয়ে ফেলতে পারে কয়েক মিনিটের মধ্যে। ছেলেবেলা থেকে মারমুখী চরিত্রের কারণে সবাই এড়িয়ে চলত ওকে, আর গত কয়েক বছরে 6-7 জনকে ধোলাই দেওয়ার পর চৌহদ্দিতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আজ যাই হোক, মল্ল যুদ্ধে
কেউ হারাতে পারবে না কাল বেলেজারকে। সে অজেয়। সরু চোখে ভাইকে দেখল কিং। আইডিয়াটা নিজের মনে উল্টে পাল্টে দেখছে। এগিয়ে এসে বোতল থেকে এক চুমুক গলায় ঢেলে কার্লের দিকে ফিরল। কিছুটা কোমল হয়ে গেছে চাউনি। বুদ্ধিটা মন্দ নয়, তবে এখনই ব্যবহার করতে চাই না। শেষ অস্ত্র হিসাবে জমা থাকুক। আমার মনে হয় অন্য কোনো উপায় খুঁজে বের করে ফেলব। তোমার যা মর্জি, দায়সারা কণ্ঠে বলল কাল। যখন অন্ধকার যখন দরকার হবে আওয়াজ দিও শুধু। বোতলটা এবার চেয়ে নিল। ঢকঢক করে অনেকটা পানীয় গলায় ঢালল। তরল আগুন গলা দিয়ে নিচে নেমে গেলে যেতে কুঁচকে গেল মুখ। একটা ঢেকুর তুলে বলল, সকালে পার্কারের মেয়েটাকে শহরে দেখলাম। ওকে দেখেছ ইদানিং? কি যে সুন্দর হয়ে গেছে। চোখের সামনে দিয়ে বড় হয়ে গেল, অথচ খেয়ালই করলাম না। আমার তো মনে হয় সারা কাউন্টিতে অমন সুন্দরী কোনো মেয়ে নেই। ওকে নিয়ে বিশেষ একটা পরিকল্পনা আছে আমার। জ্বলে উঠল কিংয়ের চোখ। ওর দিকে হাত বাড়িয়েছ তো বুলেটে পেট ভরে দেব। ও আমার জন্যে ও তোমার জন্যে নয়, অন্য কারো কথা চিন্তা করো। বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো কাল। শেষে অনুমান করে নিল আসল ঘটনা। আচ্ছা, কিন্তু রোজা মেলিনের কি হবে? দিনের অর্ধেক সময় তো ওর পিছনে ঘুরঘুর করতে দেখি তোমাকে। এমিলি পার্কারকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে আমার, সাফ জানিয়ে দিল কিং। আমারও আছে, কর্কশ স্বরে বলল কাল। শরীর দুলিয়ে হেসে উঠল। তুমি বরং ওর কথা ভুলে যাও। এমনি এমনি বলছি না, আমি মিন করছি। ওর দিকে কেউ হাত বাড়ালে সে আমার ভাই হলেও পার পাবে না। বলে আর দাঁড়ালো না কিং। গটমট করে হেঁটে নিজের কামরার দিকে চলে গেল। সে রাগ করল কাল। বিস্তৃত দৃষ্টিতে ভাইকে দেখল পিছন থেকে। সব সেরা জিনিস দেখছি ওর কুনজর পড়ছে। সেরা জিনিসে দেখছি ওর কুনজর পড়েছে। বিড়বিড় করল, যাকগে, নিজেদের মধ্যে কামড়ি করবার মানে হয় না, বিশেষ করে কোনো মেয়েকে নিয়ে, তা সে যত সুন্দরী হোক। কিন্তু ওই হারামি পানসারটাকে কিভাবে মিস করলাম। এত সময় নিয়ে যত্ন করে নিশ্চিত নিশানায় গুলি করেছি, অথচ